মেধা বৈষম্যের বেড়াজালে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে জেগে ওঠে শিক্ষার্থীরা। জুলাই ৫, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অহিংস কোটা প্রথা আন্দোলনের তীব্রতা ১৬ জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের মধ্য দিয়ে সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। শহীদ আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করেই অভিভাবকগণ শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করতে শুরু করেন। এতে আন্দোলনটি ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ গ্রুপ স্বৈরাচার সরকারের দিক নির্দেশনায় শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করতে থাকে। পুলিশ সহ ফ্যাসিবাদ সন্ত্রাসীদের গুলিতে অজস্র প্রাণ ক্রমেই ঝরতে থাকে। এতে ছাত্র আন্দোলন আরও ভয়াবহ রূপ ধারণ করতে থাকে। সারা দেশ থেকে রাজধানী ঢাকায় জড়ো হতে থাকে অগণন শিক্ষার্থী ও জনতার দল। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী শহীদ ফারহান ফায়াজ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিলে ঝরে যাওয়া এক দিব্য সত্যাচারী মেধাবী ছাত্রের নাম। স্বৈরাচারের বিরুদ্ধে জেগে ওঠা নিরস্ত্র এক ছাত্রযোদ্ধার অহিংস শান্তিপূর্ণ প্রতিবাদ সেদিন ফ্যাসিবাদ অনুসারী পাষণ্ডদের গুলির আঘাতে নির্মমতার চরম বিষাদকে বরণ করেই চিরতরে ঘুমিয়ে পড়েছে। অগণন শহীদের রক্তে ভেজা সেই পুণ্যমাটির আঁচল তলে সমাহিত হল অনাগত সময়ের ইতিহাস গড়া এক শহীদের প্রাণ। গুলিবিদ্ধ সেই মুখে ছিল তার অসমাপ্ত স্বপ্নের অস্পষ্ট আবরণের মাঝে বলতে চাওয়া অসংখ্য কথা শব্দের কষ্টের ছাপ। কি বুঝে সেদিন প্রাণ দিয়েছিল শহীদ ফারহান ফায়াজ? কেন বাসা থেকে সেদিন সকলের অজান্তেই আন্দোলনে চলে গিয়েছিল বাবা মায়ের এই সূর্য সন্তান? প্রতিদিন নৈরাশ্যের গভীর অশ্রু জলে মা বেগম ফারহানা দিবা ও বাবা আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া তার শূন্য ঘরের স্মৃতিগুলো ঘিরে জেগে থাকেন। কবে তার সন্তানের এই মহান আত্মত্যাগের প্রতিফলন জনগণ ও স্বদেশের জন্য কল্যাণের সুবার্তা বয়ে আনবে? আমার ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফায়াজ, সে ধানমন্ডি রেসিডেন্সিয়াল কলেজের HSC 2025 ব্যাচের ক্যান্ডিডেট ছিল। সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল, সায়েন্স ক্লাব করতো, সায়েন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। তার অনেক স্বপ্ন ছিল যে সে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে দেশের বাইরে উচ্চশিক্ষার্থে যাবে, উচ্চশিক্ষা দেশের বাইরে থেকে নিয়ে এসে দেশের জন্য কিছু করবে। সে যে বিদেশে সেটেল হবে এরকম চিন্তা তার ছিল না, আমারও ছিল না। আমার একমাত্র ছেলে দেশে থাকবে, দেশের জন্য কিছু করবে, এটা আমাদের উভয়েরই ড্রিম ছিল। সেই স্মৃতিচারণ বা সেই দুঃখ, সেই বেদনা, সেই দিনটার কথা মনে হলে এখনও আমরা আমাদের ভিতরে কেঁদে কেঁদে আমরা কুকড়ে কুকড়ে কাঁদি। ইভেন সারাটা জীবন আমাদের এই কান্না বয়ে বেরোতে হবে। 2:33 ওর এক সহপাঠী আমাকে ফোন দেয় যে আঙ্কেল ফারহান গুলিবিদ্ধ হয়েছে। আমি তো শুনি আমার মাথায় বাস ভেঙে পড়লো, আকাশ ভেঙে পড়লো। আমি দৌড়ে ছুটে যাই। যাওয়ার পথে শুনলাম যে ওকে লালমাটিয়া সিটি হসপিটালে নেওয়া হয়েছে। সিটি হসপিটালে আমি যেয়ে আর ওকে পাইনি। স্পট ডেটই, ডাক্তাররা বলল যে স্পট ডেট। ওর বুকে একদম মাঝখানে ওর হৃৎপিণ্ডটাকে ভেদ করে একটা গুলি ঢুকেছিল। ওই গুলিটাই ওর ইন্টারনাল ব্লিডিং হয়েছিল। হসপিটালে নেওয়ার পথেই সে শাহাদাত বরণ করে। শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে যে একটা গণজোয়ার আন্দোলন, একটা তীব্র আন্দোলন সৃষ্টি হয়, ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেটাকে ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাকে এক্স গভর্নমেন্ট ওই আন্দোলন যাতে
আর মাথাচাড়া দিতে না পারে বা কেন, এটা ওনাদের পলিসি। আমাকে গণভবনে ডেকেছিল, গণভবনে আমি গিয়েছিলাম। ওখানে যেয়ে দেখি আমার সাথে আরও প্রায় 34টা ফ্যামিলি, ইভেন আবু সাইদের ফ্যামিলিও ছিল। তো একে একে উনি ডেকে ডেকে এক এক ফ্যামিলিকে অনুদান দিচ্ছে, 10 লক্ষ টাকা সেভিংস সার্টিফিকেট আর 50,000 টাকা ক্যাশ। তো অনুদান দেওয়ার সময় আমি ঢোকার সময় জানতে পারলাম যে আমার সিরিয়ালটা ছিল 26। তো আমি যখন আমার সিরিয়ালটা কাছাকাছি আসবে তখন আমি আমার ওয়াইফকে বলতেছি যে আমি কি এখানে টাকা নিতে আসছি? আমি তো টাকা নিব না, টাকা নিয়ে কী করব আমি? তো আমার এই কথাটা ক্যাবিনেট মিনিস্টার আমার সামনেই ছিল, পার্লামেন্ট মেম্বাররা ছিল, প্লাস এসএসএফের লোক ছিল, সব জায়গায় দাঁড়ানো। ওনারা আমার কথাটা শুনে ফেলছে। শুনে ফেলার পরে আমাকে একজন বলতেছে পেছন থেকে এসে যে স্যার আপনার নামটা যখন কল করে আপনি প্লিজ সামনে যেয়েন, না গেলে জিনিসটা খারাপ দেখা যায়। তো আমি তখন বললাম যে আমি তো টাকা নিতে আসি নাই, আমার কিছু কথা আছে, আমি কথা বলার জন্য আসছি। বলে যে আপনি যা বলার ওখানে যেয়ে বলেন। তো যখন উনি আমাকে অ্যানশিওর করলো যে না বলা যাবে, আমি যেয়ে তখন এক্সপিএমের কাছে আমি বললাম যে আমি তো আপনার কাছে টাকা নিব না, আমি টাকা নিয়ে কী করব? এই টাকা তো আমার ছেলের কোনো কাজে আসবে না। আমি আপনার কাছে আসছি, আমি আপনার মাধ্যমে আমি প্রথমে আমার যেটা ডিমান্ড সেটা হলো আমার ছেলেকে কারা হত্যা করেছে আপনি খুঁজে বের করে তাকে বিচার আওতায় আনবেন। সেকেন্ড হলো আমার ছেলে যে ধানমন্ডি 27 নম্বর রোডে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে ওই রোডটা আমি ওর নামে নামকরণ চাচ্ছি। আর আমার 3 নাম্বার চাওয়া হলো যে ওর নামে একটা চ্যারিটি করা, একটা চ্যারিটেবল ফাউন্ডেশন, যেই ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুস্থ মেধাবী ছাত্ররা, ইভেন গরিব জনগণ উপকৃত হবে। গরিব ছাত্ররা স্টাইপেন্ড পাবে, গরিব মিসকিন উপকার পাবে, এবং ওইটার মাধ্যমে আমার ছেলে স্মরণীয় হয়ে থাকবে। 17 তারিখে ও দুপুর পর্যন্ত ঘুমাইছি। দুপুর থেকে দুপুরে উঠে নাস্তা খেলো, একসাথে দিলাম। তারপরে গোসল টোসল করে ভাত খেলো, টিভি দেখছে একসাথে, এতে কথা বললো। তারপরে সন্ধ্যার দিকে বললাম ক্ষুধা লাগছে কিছু খাবো, তারপর পার্সেল অর্ডার দিল, খেলো। তখনও একসাথে, তখনও কিছু বলে নাই। আন্দোলন নিয়ে তো কোনো কথা হয়। সকাল বললো তাড়াতাড়ি করে ঘুমায় গেল, সকালে ফজরের সময় ডেকে দিই। তারপর সকালে উঠলো না, একটা ফোন আসে বন্ধুর, ফোনটা পেয়েই উঠে নাস্তা টাস্তা খেলো। গোসল করে এসে কোথায় যাও বললাম, বললো বন্ধুরা যাবে, আরও সেরকম করে না। বাবার কথা জিজ্ঞেস করলো, দুপুরে কি বাবা আসবে? বললাম বলে যায়নি, রোজা ছিল ওই দিন, আবার মুহররমের দিন। তারপর কিছুক্ষণ পরে রেডি টেডি হয়ে বের হয়ে গেল। আর এইটা কি 2:45 এর বাবা খবর পেলো বন্ধুর একটা ফোন আসছে যে গুলি লেগেছে। বাসায় এসে প্রথম ওদের বললো যে ফাইয়াজের গুলি লেগেছে, আমি হসপিটালে যাচ্ছি। তার কতক্ষণ পরে 4টা নাগাদ ফোন আসলো যে ফাইয়াজ তো আর নাই। সব শহীদদের রক্ত যেন বৃথা না যায়, ওদের সবাই স্মরণ রাখে। মেধাবী শিক্ষার্থী শহীদ ফারহান ফায়াজ সেদিন যে প্রত্যাশা নিয়ে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রাণ দিয়েছিল, তারই প্রত্যাশিত প্রজন্মের বাংলাদেশ গড়ে উঠবে একদিন। গভীর স্মৃতি ঘেরা, দুঃখ ভারাক্রান্ত ভাইহারা প্রাণ, মহান ত্যাগের বিনিময়ে এমন প্রত্যাশারই প্রহর গুনছে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থাপনার আশায় বুকে বেঁধে আছে তারই অত্যন্ত আদরের ছোট বোন সাইমা ইসলাম ফারিন। আমার ভাই গত 18 জুলাই শহীদ হয়। তার আগের দিন রাতে আমরা ফ্যামিলি সবাই একসাথে বসে রাতে ডিনার করি এক টেবিলে বসে। সেটা আমাদের করা পরিবারের সাথে লাস্ট ডিনার করা ছিল। তারপরের দিন ভাইয়া দুনিয়া ছেড়ে চলে যায় 18 জুলাই। তারপরে এখন থেকে সব সময় যখন টেবিলে বসি সব সময় ওর কথা মনে পড়ে। এখন আগে আমরা 4 জন করতাম, এখন আমরা 3 জন হয়ে গিয়েছি। এই শূন্যতা কখনো আমাদের যাবে না, এই জিনিসটা কখনো ভোলার নয়। এই জিনিসটা সারা জীবন আমাদেরকে বয়ে বেড়াতে হবে। এই বর্তমানে সরকারের কাছে একটাই দাবি,
এই সকল শহীদদের রক্ত যেন সার্থক হয়, তাদের জন্য যেন দেশে উন্নত কিছু যাতে করা হয়, প্রত্যেকটা শহীদের রক্ত যেন সার্থক হয়, এটাই এখন চাওয়া। যেন এই জুলাই বিপ্লবের ঘটনাটাকে যেন সবাই লেখালেখির মাধ্যমে স্মরণ করে, এগুলি নিয়ে যেন বিভিন্ন গান, কবিতা, তারপর ফিল্ম বানানো হয়। এই জুলাই বিপ্লবের ইতিহাস যেন কখনো মুছে না যায়, এটাই এখন চাওয়া। বাংলাদেশ সহ পুরো বিশ্বের মানুষ যেন এই জুলাই বিপ্লবের কথাটা মনে রাখে। এই আওয়ামী ফ্যাসিবাদ যেন আর দ্বিতীয়বার যাতে না আসতে পারে, কোনো স্টুডেন্টকে বা কোনো মানুষকে যেন এমন আর কীট পতঙ্গের মতো গুলি করে না মারা হয়। বাংলাদেশ যেন একটি শান্তিময় বাংলাদেশ যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটাই এখন আমার কাছে, আমার এই বর্তমানে সরকারের কাছে চাওয়া পাওয়া। শিক্ষকদের কাছে অত্যন্ত আদরের শিক্ষার্থী শহীদ ফায়াজ ছিলেন আদর্শে, মেধায় ও সুকল্যাণময়ী বিজ্ঞান চিন্তায় সুপ্রজ্ঞারই এক অনন্য উদাহরণ। তাঁরই স্মৃতিচারণে শহীদের লাশ বহনকারী শ্রেণী শিক্ষক সহ তার অন্যান্য শিক্ষক কোনোভাবেই ভুলতে পারছেন না তাদের বিভীষিকাময় শ্বাসরুদ্ধকর সেই সময়ের কথা। শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩য় শ্রেণীতে ভর্তি হয়। সে আমাদের খুবই আদরের একটি সন্তানের মতো ছাত্র ছিল। সে 2024 সালে একাদশ জি সেকশনে অধ্যয়নরত অবস্থায় গত 18ই জুলাই ধানমন্ডির 27-এ শহীদ হয়। আমরা তার এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়ার পর আমরা খুবই মর্মাহত অবস্থায় আছি। সে যখন একাদশ শ্রেণীতে আমার সেকশনে আসে, ওর বাবা প্রায় প্রতি সপ্তাহে আমার সাথে যোগাযোগ করতো এবং প্রায়ই কলেজে আসতো এবং ওর বিষয়ে খোঁজখবর নিত। সে অত্যন্ত একটি মেধাবী ছাত্র ছিল এবং শান্ত নম্রভদ্র ছাত্র ছিল। সে যদি কোনো দিন ক্লাসে নাও আসতো, পরের দিন আসলে তাকে যদি কোনো কিছু বলা হতো যে তুমি কেন আসো নাই, সে মাথা নিচু করে এমনভাবে শান্তভাবে বলতো যে স্যার এরপর থেকে আর এরকম হবে না। সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিল। সে এখানে বিজ্ঞান ক্লাবের সাথে সংশ্লিষ্ট ছিল। তাছাড়া তার কলেজ নাম্বারটি, যেটি আমাদের সকলের কাছে একটি স্মৃতি হিসেবে রয়ে গেছে, এটি রেমিয়ানদের আনন্দের একটি বিষয় যে কলেজ নাম্বার স্মৃতি হিসাবে রেখে দেওয়া। ওর বন্ধুরা তার এই মৃত্যুতে অত্যন্ত মর্মাহত আছে। আমরা যারা শিক্ষক আছি এবং বিশেষ করে আমি শ্রেণী শিক্ষক হিসাবে খুবই মর্মাহত অবস্থায় আছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করে তাকে যেন মহান আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে সেই দোয়া করছি। শহীদ ফারহান ফায়াজ শাহাদাত বরণ করার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমরা শুধুমাত্র তার শিক্ষক এবং তার বন্ধুরাই আমরা সহ্য করতে পারছি না। তার অভিভাবকের অবস্থা কী, তার বাবা এবং তার মা পাগল প্রায়, তারা এখনও সাধারণ জীবনযাপন করতে পারছেন না। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের অধ্যক্ষ স্যার সহ আমরা নিয়মিত তার সাথে যোগাযোগ রাখছি এবং শহীদ ফারহান ফায়াজের স্মৃতিকে কিভাবে তাজা রাখা যায়, শত শত বছর, হাজার বছর আমরা কিভাবে তাকে স্মরণীয় বরণীয় করে রাখতে পারি, সেই ভূমিকা আমরা রাখছি, ইনশাআল্লাহ রাখব। কলেজের সহপাঠী বন্ধু বান্ধব সহ ছোট বড় সকলের কাছেই অত্যন্ত প্রিয় মুখটি ছিল শহীদ ফারহান ফায়াজ। তার ফেসবুক স্ট্যাটাস ফলোয়ার্স, ছোট বড় বন্ধুরা এখনও তার ফেসবুকে দেয়া বিশেষ মুহূর্তের অসংখ্য মন্তব্য ও বাণীর সারবস্তুকে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় দিয়ে স্মরণ করে, যা সত্যব্রত শিক্ষা জীবনে গঠনতান্ত্রিক অনুপ্রেরণার উৎস বলেই মনে করছে তাঁরই সহপাঠী শিক্ষার্থীগণ। শহীদ ফারহান ফায়াজ আমার এক ব্যাচ জুনিয়র হলো, তার সাথে যেই স্মৃতিগুলো ছিল আমাদের কলেজের, সেটা আসলে কখনোই ভোলার মতো ছিল না। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সুনামধন্য ক্লাব ডিআরএমসি সায়েন্স ক্লাবের একজন অ্যাক্টিভ সদস্যও ছিল সে। ক্লাবের অনেক অ্যাক্টিভিটিসেও তাকে আমি দেখেছি কিংবা তার সাথে আমার যোগাযোগ হয়েছে এই ক্লাবের বিভিন্ন কথাবার্তা নিয়েই। শহীদ ফারহান ফায়াজের এই যে অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুতে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিবার সহ অন্য সকলেই কতটা ব্যথিত হয়েছে সেটার প্রমাণ আমরা পাই। সে যেদিন মারা যায় সেদিন বিকালে যখন তার জানাজার নামাজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে হয়, তো তখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠ, এই কলেজে এত বিশাল বিশাল মাঠের এগুলো প্রত্যেকটি মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। তার জানাজার নামাজে যতগুলো মানুষ উপস্থিত ছিল তাতেই আমরা প্রমাণ পাই যে সে আসলে কতটা আঘাত, তার মৃত্যুর খবর কতটা আঘাত ফেলেছে আমাদের
রেমিয়ান্স পরিবারে। আমরা যদি শহীদদের কথা মনে রাখি, তাদের আদর্শে জীবনযাপন করি, তাহলে অবশ্যই আমাদের দেশ সামনে এগিয়ে যাবে। আমাদের উচিত তাদের স্মৃতিকে রক্ষা করা, আমাদের দেশের সার্বিক কল্যাণের জন্য কাজ করা। শহীদ ফারহান ছিল খুবই ভালো মনের এবং সত্য পথের অনুসারী মানুষ। ও আমার কলেজে জুনিয়র, তো ওকে আমি বেশ কয়েকবার কলেজে দেখেছি। ও আমাদের সাথে একসাথে চলতো, ক্লাবের কাজে বেশ নিয়োজিত ছিল। অ্যান্ড ওর যে ডেডিকেশন, ওর যে ইন্টেলিজেন্সি, সব কিছু আসলে প্রশংসনীয়। ও আমাদের সবাই বড় ভাইয়ের সাথে এবং ছোটো ভাইয়ের সাথে এমনভাবে কথা বলতো যেন সবাইকে আপন করে নেয়। শহীদ ফারহান ফায়াজের আত্মত্যাগ আমাদের দেশের জন্য খুবই বড় একটি অধ্যায়। তাদের জন্য আমরা আজও মাথা উঁচু করে বাঁচি। প্রত্যাশার বাংলাদেশ কখনোই আর তার পরিবারকে ফিরিয়ে দিতে পারবে না অতীতের সুখময় দিন। জীবন্ত ফারহানকে তার অনাবিল জীবনের কোনো কিছুই। তবু তার পরিবারের প্রশান্তি এখানেই। তার মতো অসংখ্য শিক্ষার্থী শহীদদের নিঃস্বার্থ আত্মবিসর্জনের প্রতিদানে আগামীতে গড়ে উঠুক প্রজন্মের প্রত্যাশিত এক বৈসাদৃশ্য বিমোচিত বাংলাদেশ, যা গণ অভ্যুত্থানে বিসর্জিত প্রাণসহ জাতির সংখ্যাগরিষ্ঠ প্রাণের স্পষ্ট প্রত্যাশাকে প্রতিষ্ঠিত করবে।